চাঁদাবাজি ও দখলদারের রাজনীতি এদেশে আর চলবে না। বিশ্লেষকরা বলছেন, ডাকসু ও জাকসু নির্বাচনের ফল সে বার্তাই দিয়েছে। পেশি শক্তির রাজনীতিকে প্রত্যাখ্যান করছে নতুন প্রজন্ম। রাজনৈতিক দলগুলোকে তরুণদের আকাঙ্ক্ষা গভীরভাবে গুরুত্ব দিতে হবে বলে মনে করেন তারা। ডাকসু ও জাকসুতে রেকর্ড সংখ্যক ভোট পড়েছে। ভোটের পরিবেশ নিয়েও সন্তুষ্ট অধিকাংশ প্রার্থী। শিক্ষার্থীরা বলছেন, রাজনীতির ধরন বদলাতে হবে। পেশি শক্তি, চাঁদাবাজি আর টেন্ডারবাজি চলবে না। তারই প্রতিফলন হয়েছে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। একটিমাত্র প্রত্যাশা, সেটা হচ্ছে যেন তারা শিক্ষার্থী বান্ধব যেন ক্যাম্পাসটি গড়ে তোলেন এবং দুর্নীতিমুক্ত আমরা একটি ক্যাম্পাস চাই। ইশতেহারে যেসব ব্যাপারগুলো যুক্ত করা হয়েছে বা ক্যাম্পাসের সমস্ত ব্যবস্থাপনা সবকিছু যাতে স্বচ্ছ হয়, অ্যাকাউন্টেবল থাকে। 33 বছর পর তাদের কাছে আমাদের এই আবদারটাই থাকবে যে তারা যেই পদক্ষেপটা নিতে চাচ্ছে যেটা যেন সুষ্ঠুভাবে হয়। বিশ্লেষকরাও বলছেন, প্রথাগত রাজনীতি চায় না নতুন প্রজন্ম। এটা আগামী জাতীয় নির্বাচনের জন্য বার্তা। এটি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ভিতরেই থাকবে। এই নির্বাচনের আবহ বা এই নির্বাচনের প্রভাব বাইরে যাবে না, জাতীয় নির্বাচনে পড়বে না, সেটা আমি বিশ্বাস করি না। ডাকসু হচ্ছে বাংলাদেশের রাজনীতির একটা ব্যারোমিটার এবং এখানে অনেক কিছুই ইন্ডিকেট করে ভবিষ্যৎ রাজনীতির। অতীতেও করেছে, ভবিষ্যতেও করবে। ডক্টর দিলারা চৌধুরী বলছেন, রাজনৈতিক দলগুলোকে রাষ্ট্রের সংস্কার ও ঝুঁকি উপলব্ধি করতে হবে। পরিবর্তন না হলে টিকে থাকতে পারবে না। রাজনৈতিক দলগুলি যদি সংকটটাকে না বুঝে থাকে যে বাংলাদেশ কি সংকটের উপর দাঁড়িয়ে আছে এবং ক্ষমতায় যাওয়ার রাজনীতিতেই তারা যদি সংকট উত্তরণের জন্য ছাড় না দিয়ে একটা ঐক্যমতে না আসে, তাহলে এই রাজনীতির দলগুলি 111 আসবে কিনা আমি বলতে পারছি না, তবে এই রাজনৈতিক দলগুলি আর রাজনীতি করতে পারবে না বাংলাদেশে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা দলগুলোকে বুঝতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনে বিভিন্ন হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৪২ জন। ১১টির মধ্যে ৯টি ছাত্র সংগঠন পূর্ণাঙ্গ প্যানেলই দিতে পারেনি। প্রার্থী না পাওয়ার পেছনে নানা সীমাবদ্ধতা তুলে ধরছে সংগঠনগুলো। বিশ্লেষকরা বলছেন, গণতন্ত্র চর্চা প্রার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হয় এমনটি হতে পারে। ৩.৫ দশক পর অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। এবার কেন্দ্রীয় সংসদে 23টি পদে প্রার্থী ৩০৬ জন। তবে হল সংসদে প্রার্থী পাওয়া যাচ্ছে না, ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪২ জন। ছাত্র শিবির বলছে ৩৫ বছরের রেশ কাটতে সময় লাগবে, আর নিরাপত্তা শঙ্কার কথা বলছে ছাত্রদল। ডাকসু যেহেতু ৩৫ বছর ধরে অচল অবস্থা ছিল, এর রেশটা তো কাটতে সময় লাগবে, এটাই স্বাভাবিক। কিছু কিছু প্যানেলের ক্ষেত্রে কয়েকটা পদে তারা যে দেয়নি, সেটা হয়তো তারা সেরকম কাউকে খুঁজে পায়নি। আমরা কিন্তু অনিরাপদ বোধ করি এবং পরিবারও কিন্তু চায় না যে তার মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ছে, সে পড়াশোনা করে বেরোবে, তাকে একা একা মুভ করতে হবে, তখন সে নিরাপত্তাজনিত যদি ভোগান্তিতে থাকে তারা কোনোভাবে অ্যালাউ করে না। ক্যাম্পাসে সক্রিয় ১১টি ছাত্র সংগঠনের মধ্যে ৯টিরই পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারেনি। এর পেছনে বিভিন্ন সীমাবদ্ধতার কথা বলছে ছাত্র সংগঠনগুলো। নেতৃত্ব তৈরির জায়গায় একটা অ্যালার্মিং বিষয় যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে নারী শিক্ষার্থীরা থেকে শুরু করে ইভেন পুরুষ শিক্ষার্থীরাও কেন তারা অংশগ্রহণ করতে চাচ্ছে না। যে জায়গাগুলো মনে হয়েছে যে এখানে আমার বেস্ট চয়েসটা এখানে নাই, সো আমি ওই জায়গাটা ফাঁকা রাখছি, ডামি রাখার আশাটা করি না। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন গণতন্ত্রের চর্চা না থাকায় এমনটি হয়েছে। নিজেরা ওইভাবে নিজেদেরকে যোগ্য মনে করতে পারেন নাই, অথবা নিজেরা ভাবতে পারেন নাই, কিংবা হতে পারে পরিবার থেকে নিষেধাজ্ঞা আছে, কারণ এখানে একটা খরচ করার বিষয় আছে। খালেদা জিয়া হলের একটা পদে কোনো ক্যান্ডিডেট নাই, এটা অবাক করার মতোই বিষয় যে এত বছর পর ৩৫ বছর পরে ইলেকশন হচ্ছে, কিন্তু খালেদা জিয়া হলের একটা পদে কোনো দল থেকেই নমিনেশন দাখিল করতে পারে না অথবা দেয় নাই। ডাকসু নির্বাচনে মোট ভোটার ২৮,৯০১ জন। ভোট গ্রহণ ২৫ সেপ্টেম্বর। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। ডাকসু নির্বাচনের জমজমাট প্রচারণা চলছে। এ নিয়ে জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, প্রচারণা কেমন চলছে? এখন তো সকাল সকাল বেলা বাড়ার সাথে সাথে নিশ্চয়ই আরো বাড়বে প্রচারণা। আর আরেকটি বিষয়, যে ছাত্র সংগঠনগুলো যে সীমাবদ্ধতাগুলো তুলে ধরছে, সেগুলো আসলে কেন হচ্ছে, কি বলছে তারা এই বিষয়ে?
দেখুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম কথা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই নির্বাচন শুরুর পর থেকেই কিন্তু নানা প্রতিঘাত পেরিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্র নির্বাচন দিতে হয়েছে এবং দেখা গেছে যে আমরা যতটুকু দেখেছি এর আগে 3বার তফসিল পরিবর্তন করা হয়েছে, নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে, সেই সাথে ছাত্রদের বিভিন্ন যৌক্তিক দাবি সেগুলোর জন্য বেগ পেতে হয়েছে এবং শেষ পর্যন্ত দেখা গেছে যে যে প্রার্থী তালিকা ঘোষণা তার আগেও নির্বাচন কমিশনকে একাধিকবার সব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংগঠনগুলো রয়েছিল তাদেরকে নিয়ে বসতে হয়েছে। তো এখন সব সংখ্যা কাটিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকালকে থেকেই একটি নির্বাচনী আমেজ কিন্তু বিরাজ করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 17টি আবাসিক হল রয়েছে, প্রত্যেকটিতে আমরা দেখেছি যে প্রত্যেকটি সংগঠন বা প্যানেল যেগুলো রয়েছে তারা যাচ্ছে দলগতভাবে, কেউ এককভাবে যাচ্ছে, দলগতভাবে যাচ্ছে, তারা প্রচারণা চালাচ্ছে, লিফলেট হ্যান্ডবিল যেগুলো রয়েছে সেগুলো বিলি করছে। সেই সাথে তারা নির্বাচিত হলে ছাত্রদের জন্য কি করতে পারবে, কি তাদের ছাত্র অধিকার আদায়ে তাদের অবস্থানটা কি থাকবে সে বিষয়গুলো তুলে ধরছে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বড় একটি সংকট সেটি হচ্ছে আবাসন সংকট, কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে থাকে, কারণ এটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ে এখনো রূপান্তরিত হয়নি। এই বিষয়গুলো নিয়েই কিন্তু কথা সব যারা নেতৃত্বে আসতে চান, বড় দুই ছাত্র সংগঠন রয়েছে ঠিক তাদের যেমন প্রতিশ্রুতি রয়েছে, সেই সাথে যারা স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারাও ঠিক প্রতিশ্রুতি দিচ্ছেন এবং শিক্ষার্থীদের নিরাপত্তা একটি বড় ইস্যু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। মাঝে মধ্যে আমরা দেখি যে বহিরাগত দ্বারা আক্রান্ত হচ্ছে শিক্ষার্থীরা, এই বিষয়গুলো নিয়েই কিন্তু শিক্ষার্থীরা বেশি তাদের যে আকৃষ্ট করার চেষ্টা করছেন এবং তারা নির্বাচিত হলে তাদের অবস্থানগুলো পরিষ্কার করার চেষ্টা করছে। আরেকটি বিষয় যে নারী শিক্ষার্থীদের যে আস্থাহীনতা বা তাদের নিরাপত্তা জনিত যে বিষয়টি রয়েছে, সম্প্রতি যে বিষয়টি যুক্ত হয়েছে সাইবার বুলিংয়ের যে বিষয়টি যুক্ত হয়েছে, এই বিষয়গুলো নিয়েও কিন্তু শিক্ষার্থীরা কথা বলছেন এবং সেই সাথে শিক্ষার্থীদের জন্য কথা বলবে বা শিক্ষার্থীদের জন্য ভয়েস রেজ করবে, ঠিক এই ধরনের নেতৃত্ব কিন্তু প্রত্যাশা করছেন সাধারণ শিক্ষার্থীরা। আমরা কথা বলছিলাম সাধারণ শিক্ষার্থীদের সাথে, তারা কিন্তু বলছিলেন যে 35 বছর ছাত্রদের অধিকার আন্দোলনে কেউ কথা বলার ছিল না, ঠিক কণ্ঠরুদ্ধ ছিল, সেই জায়গাতে সম্প্রসারিত হচ্ছে, তাদের অধিকার আদায়ের একটা প্ল্যাটফর্ম তৈরি হতে যাচ্ছে, একটি নেতৃত্ব জায়গা আসতে যাচ্ছে। তো এখানে সাধারণ শিক্ষার্থীরা অত্যন্ত উৎসুক 25 তারিখের জন্য, যে তারা এখন অপেক্ষা রয়েছেন যে 25 তারিখে তাদের কাঙ্ক্ষিত ভোটটি দিয়ে তারা তাদের মনের মতো নেতা নির্বাচন করতে চান, যারা তাদের পক্ষ হয়ে কথা বলবে, প্রশাসনে তাদের জন্য ডিবেট করবে, এই ধরনের একজন প্রার্থী তারা চাচ্ছেন। এবং সেই সাথে এখানে যারা সংগঠনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 11টি প্যানেলের এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সেই সাথে 11টি প্যানেল 306 জন প্রার্থী রয়েছেন এবং সেই সাথে নির্বাচন কমিশন যে বিষয়টি বলছেন, নির্বাচন কমিশন বলছেন দীর্ঘদিন পর নির্বাচন হচ্ছে এবং তাদের যে প্রত্যাশা যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো নয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থাৎ রাকসু যেন কোনো প্রশ্নবিদ্ধ না হয়, সেটি ভোট গ্রহণের পদ্ধতি থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত তারা স্বচ্ছতার সাথে কাজ করতে চান এবং সেই লক্ষ্যেই তারা কাজ করছেন। এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা প্রচারণা চালাচ্ছেন তা অনেকেই এক এক প্রার্থী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করছেন, কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশন বলছে যে তাদের কাছে কোনো লিখিত সুস্পষ্ট কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ পেলে এই বিষয়টি কঠোরভাবে দেখা হবে। তো রাজশাহী থেকে এই ছিল সর্বশেষ। মোস্তাফিজুর রহমান জানাচ্ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের প্রচারণা এবং বিভিন্ন বিষয় নিয়ে। 18 দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ছেড়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছে ডাকসুর সাবেক ভিপি নূরের অবস্থার উন্নতি হওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। 29 আগস্ট রাতে বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। সে সময় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করলে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অন্তত 50 জন আহত হন। গুরুতর আহত অবস্থায় নূরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়, পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার দিনই জরুরি ভিত্তিতে মেডিকেল বোর্ড গঠন করে নুরুল হক নূরের চিকিৎসা কার্যক্রম শুরু হয়। জাতীয় নির্বাচন আয়োজনে দেরি হলে দেশ বিপদে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। উত্তরার দক্ষিণখানে 3 দিনব্যাপী শান্তি প্রতিষ্ঠা প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে প্রতিবন্ধী কল্যাণ সমিতি। সেখানে যোগ দিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা বৃদ্ধি ও ক্ষমতায়নের জন্য কাজ করবে বিএনপি।
তিনি বলেন, জনসমর্থন ছাড়া কিছু করতে গেলে গণতন্ত্র ব্যাহত হবে। নাগরিকদের মধ্যে বিভেদ তৈরি হলে সংবিধানকে অসম্মান করা হবে বলেও মন্তব্য করেন আমির খসরু। গণতন্ত্র টিকিয়ে রাখতে দলগুলোকে জনসমর্থন দিয়েই কার্যক্রম চালাতে হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। বলেন, রাজপথের পর্ব শেষ, এখন জনগণের কাছে মালিকানা ফেরানোর সময়। আমরা এখানে মানসিকভাবে একটা কমিটমেন্টের মাধ্যমে আজকে এখানে উপস্থিত হয়েছি। শুধু প্রত্যেকটি দল তো চাহিদা থাকতেই পারে, সেটার একমাত্র পথ হচ্ছে নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে পরিবর্তন করা যেতে পারে। এর বাইরে কিছু করতে গেলে সেটা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে। আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে দেশকে ভারতের কাছে নতি স্বীকার করিয়ে জাতীয় স্বার্থ বিসর্জন দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে ধ্বংস করেছে, বিকৃত করেছে মুক্তিযুদ্ধের ইতিহাস। 16 বছর ধরে দেশের মানুষকে কথা বলতে দেয়া হয়নি, অথচ এই সময়ে ভারতের সঙ্গে এমন সব চুক্তি করা হয়েছে যা বাংলাদেশের সার্বভৌমত্বকেই প্রশ্নবিদ্ধ করেছে। তিনি মোংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহার ও তিস্তা চুক্তির প্রসঙ্গ টেনে বলেন, এগুলো সবই দিল্লির স্বার্থ রক্ষা করে হয়েছে। আওয়ামী লীগ আর পার্শ্ববর্তী দেশ হিন্দুস্তান একই সাথী। তাই আজকে বলতে চাই, এই হিন্দুস্তান, এই তত্ত্বাবধায়ক ইন্টেরিয়র গভর্নমেন্ট ডক্টর ইউনূসকেও অশান্তিতে রাখার এই প্রচেষ্টা 2 দিন আগে দেখলাম। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে বৃহস্পতিবার রাজধানীতে সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এছাড়া 19 সেপ্টেম্বর বিভাগে ও 26 সেপ্টেম্বর জেলা উপজেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি। সোমবার রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে এসব কর্মসূচি ঘোষণা করেন দলের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মগবাজারে জামাতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের শুরুতেই দলের নায়েবে আমির বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে জাতীয় সনদের ভিত্তিতে তা বাস্তবায়ন করতে হবে। আওয়ামী লীগ আমলের সব জুলুম ও হত্যার বিচার, সংসদের নিম্ন ও উচ্চ কক্ষ উভয় ক্ষেত্রেই পিআর পদ্ধতিতে ভোট, জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম বন্ধ সহ 5 দফা দাবি মানতে হবে। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা। 2, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। তিনি আরও বলেন, 25টি রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে। তাদের দাবি না মানলে সমমনা দল ও জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারিও দেন তিনি। জনগণের দাবি আদায়ের জন্য গণ আন্দোলনের কোনো বিকল্প নেই। 18 সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল। 19 সেপ্টেম্বর দেশের সকল বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল। 26 সেপ্টেম্বর দেশের সকল জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল। ইসির একতরফা রোডম্যাপ ঘোষণা অন্যায় দাবি করে তিনি বলেন, কালো টাকার ব্যবহার, পেশি শক্তি সহ নির্বাচনে অনিয়ম বন্ধ করতে হবে। নির্বাচনে সমমনা দলগুলোর সঙ্গে জোট করার ইঙ্গিতও দেন জামাতের এই নেতা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি চায় এনসিপি, জানালেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। আর এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বলেন, প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা সীমিত করতে হবে সাংবিধানিকভাবেই। এ সময় এনসিপি কোনো রাজনৈতিক জোটে যোগ দিচ্ছে না বলে জানান দলটির নেতারা। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সোমবার রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় কেমন সংবিধান চাই শীর্ষক সেমিনারের আয়োজন করে জাতীয় যুব শক্তি। সেই ত্রুটিপূর্ণ প্রক্রিয়ার মধ্য দিয়ে আবার যে সংবিধানটি গ্রহণ করা হয়েছিল, দেশে গণতন্ত্র রক্ষায় সাংবিধানিক ক্ষমতা ও বহুদলীয় রাজনীতি চর্চা নিয়ে আলোচনা করেন দলটির নেতারা। সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে সীমাবদ্ধ করার আহ্বান জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক। এবং প্রধানমন্ত্রীর মধ্য দিয়ে একটা সংসদীয় স্বৈরতন্ত্র এখানে কায়েম হয়েছে, এখানে কোনো গণতন্ত্র কায়েম হয়নি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন একজন সীমা লঙ্ঘনকারী, তার হাতে জুডিশিয়ারি,
তার হাতে এক্সিকিউটিভ, তার হাতে আপনার সংসদ এবং তার হাতে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এই সীমা লঙ্ঘনকারীকে সীমায় আনতে চাচ্ছি আমরা। এটাই হচ্ছে গণতান্ত্রিক সংবিধানের ডিজাইন। সংসদের উচ্চকক্ষে পিআর হলে সরকার দুর্বল হবে এমন ধারণা ভুল, বরং এতে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে বলে মন্তব্য করেন এনসিপির সদস্য সচিব। আর জুলাই সনদ নিয়ে মৌখিক অঙ্গীকার নয়, এর আইনি ভিত্তি দেওয়ার দাবি জানান তিনি। আমরা উচ্চকক্ষ চেয়েছি এই কারণে, যাতে করে একটা বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে আমরা শক্তিশালীভাবে দেশকে উপহার দিতে পারি। ঐক্যমত্য কমিশন সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে উচ্চকক্ষে পিআর হবে। কয়েকটি দল তারা উচ্চকক্ষে পিআরের ব্যাপারে সম্মত হতে পারছেন না। তারা মনে করেন যে উচ্চকক্ষে পিআর হলে বলে বেরোন যে সরকার দুর্বল হবে। এনসিপি কোনো যুগপৎ আন্দোলন কিংবা রাজনৈতিক জোটে যাচ্ছে না বলে আবারও জানিয়ে দিলেন দলটির নেতারা। সেটা কি কোনোভাবে মানুষের সামনে তো গ্রহণযোগ্যতা পায়? আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। পরবর্তী খবরে যাচ্ছি। উত্তরের 16 জেলার মহাসড়কে এক বছরে দুর্ঘটনায় নিহত হয়েছেন 500-র বেশি মানুষ। যানবাহনের বেপরোয়া গতি, চালক ও পথচারীদের অসতর্কতা এবং ওভারলোডিংয়ের কারণেই বেশিরভাগ দুর্ঘটনা, বলছে হাইওয়ে পুলিশ। এছাড়া অবৈধ 3 হুইলারের কারণেও দুর্ঘটনা ঘটছে। মহাসড়কের দুর্ঘটনা রোধে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে, জানালেন কর্মকর্তারা। এবছরের জুন পর্যন্ত এক বছরে উত্তরের 16 জেলায় মহাসড়কে 585টি দুর্ঘটনা ঘটে। এতে মৃত্যু হয় 96 জন নারী ও 77 শিশুসহ 499 জনের, আর আহত হন 517 জন। এসব সড়ক দুর্ঘটনায় বগুড়া অঞ্চলের সবচেয়ে বেশি 279 জনের মৃত্যু হয়, আর রংপুরে 195 জনের। হাইওয়ে পুলিশ বলছে, বেপরোয়া গতি, অতিরিক্ত মালামাল বহন, চালক ও পথচারীদের অসতর্কতা সহ 6 কারণে মহাসড়কের দুর্ঘটনা ও প্রাণহানি। দুর্ঘটনা রোধে নানা উদ্যোগের কথা জানালেন কর্মকর্তারা। এই ওভার স্পিডিংয়ের পরিমাণ অনেক বেশি বেড়ে যায় এবং ইদানিং যে একটা অত্যন্ত চিন্তার বিষয় সেটা হচ্ছে যে ট্রাকগুলো ওভার স্পিডিংয়ের মধ্যে চলে যাচ্ছে। রাতের বেলা যখন ভালো সড়ক পাচ্ছে তারা স্পিড অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে এবং ওই অবস্থায় হাইওয়ে পুলিশের পক্ষ থেকে বা যে কোনো পুলিশের পক্ষে কিন্তু রাতের বেলা গাড়িগুলো থামানো জীবনের জন্য কিন্তু ঝুঁকিকর। প্রশস্ত মহাসড়কের দুর্ঘটনার আরেকটি কারণ মোটরসাইকেল ও 3 হুইলারের বেপরোয়া গতি, বলছেন স্থানীয়রা। হাইওয়ে ফাঁড়ির দুই ধারে 1 কিলোমিটার মধ্যে 1 মাসের মধ্যে 5টা দুর্ঘটনা ঘটেছে এবং 5টা দুর্ঘটনায় 5 জন লোক মারা গেছে। গাড়িগুলোতে চলে খুব দ্রুত গতিতে চলে, বিশেষ করে বাস, ট্রাক যেগুলো আছে, আবার মুগরির গাড়িগুলো যেগুলো আছে, আবার জ্যাক গাড়িগুলো যেগুলো আছে খুব দ্রুত গতিতে চলে। এই দুর্ঘটনা ও মোটরযান আইন ভঙ্গের দায়ে এক বছরে 39,000-এরও বেশি মামলা করেছে বগুড়া ও রংপুর রিজিয়নের হাইওয়ে পুলিশ, আর জরিমানা আদায় করেছে 11 কোটি টাকা। আসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। চট্টগ্রাম বন্দরে বিভিন্ন সেবার বিপরীতে বাড়তি মাশুল আদায়ে প্রজ্ঞাপন জারি হয়েছে। সোমবার থেকে অতিরিক্ত মাশুল কার্যকর হওয়ায় রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে বলে শঙ্কা ব্যবসায়ীদের। ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বাড়বে বলেও ধারণা তাদের। তবে মাশুল বৃদ্ধির প্রভাব পণ্যের দামে পড়ার সুযোগ নেই বলে দাবি বন্দর কর্তৃপক্ষের। জুলাইয়ে চট্টগ্রাম বন্দরের প্রস্তাবিত বর্ধিত মাশুল অনুমোদন করে অর্থ মন্ত্রণালয়। এক ধাক্কায় গড়ে 41% হারে মাশুল বাড়ানোয় সে সময় আপত্তি জানায় বন্দর ব্যবহারকারীরা। এরপর বন্দর ব্যবহারকারীদের সাথে আলোচনা হলেও 41% বৃদ্ধি করেই নতুন মাশুল নির্ধারণ হয়। এসব মাশুল ডলারে আদায় করবে বন্দর কর্তৃপক্ষ, তাই ডলারের দামের সাথে মাশুলের পরিমাণও কম বেশি হবে। আমদানি রপ্তানির সংশ্লিষ্টরা বলছেন, এভাবে মাশুল বাড়ানো ঠিক হয়নি। বাড়তি মাশুলের নেতিবাচক প্রভাব পড়বে বাজারে। বিশেষ করে আমাদের যারা রপ্তানিকারক আছেন তাদের যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জের সাথে কিন্তু এটা একদম সম্পর্কিত। পাশাপাশি আমাদের আরও কতগুলো জিনিস আছে সেগুলোকে আমাকে লক্ষ্য করতে হবে। একই সময় কিন্তু আমাদের যে ডিপোগুলো, আমাদের যে প্রাইভেট ডিপোগুলো, তারাও কিন্তু রেট বাড়িয়েছে। তো এটা কিন্তু দুটো যখন যোগ হবে সেটা কিন্তু আকারটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। এটা আমাদের যে ভবিষ্যতের যে চ্যালেঞ্জ এবং আমাদের যারা ভোক্তা পর্যায়ে যারা আছে তাদেরকে বহন করতে হবে। সব মিলিয়ে তারা একটা ভীতিকর পরিস্থিতিতে আছে এবং অনেকে ঝরে যাচ্ছে, ব্যাংকের দেনা পরিশোধ করতে না পেরে ঝরে যাচ্ছে। এই রকম একটা সময়ে এই কাজটি আমরা মনে করছি যে এটা সঠিক সময়ে হয়নি। কর্তৃপক্ষ বলছে, দীর্ঘ 4 দশক পর মাশুল বাড়ানো হয়েছে। প্রতিবেশী দেশগুলোর বিভিন্ন বন্দরের চেয়ে এই মাশুল কম।
ভোক্তা পর্যায়ে পণ্যের দামের উপর মাশুল প্রভাব ফেলবে না বলেও দাবি তাদের। আমরা ভোক্তা পর্যায়ে এটার তেমন কোনো প্রভাব পড়বে না, এই কারণেই আমরা দেখেছি যে বাল্ক কার্গোগুলোতে যে পণ্য হ্যান্ডলিং হয়, বিশেষ করে এসেনশিয়াল কমোডিটিসগুলো, সেখানে আগে পার কেজিতে যে পরিমাণ খরচ হতো, এখন ট্যারিফ বৃদ্ধির ফলে মাত্র 12 পয়সা পার কেজিতে বাড়ছে। সুতরাং এটা একেবারেই সিগনিফিক্যান্ট কোনো অ্যামাউন্ট না, এবং এতে ভোক্তা পর্যায়ের কোনো রকম প্রভাব পড়বে না। সমুদ্রপথে আমদানি রপ্তানির মোট 92% পরিবহন হয় চট্টগ্রাম বন্দরের মাধ্যমে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। পদ্মা সেতুতে চালু হয়েছে আধুনিক নন স্টপ ইলেকট্রনিক টোল কালেকশন বা ইটিসি সিস্টেম। এ বিষয়ে আরো জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জিতু রায়। জিতু রায়, এই ইটিসি সিস্টেমের সুফলগুলো কি একটু জানাবেন, আর যানবাহনগুলো কিভাবে এই ইটিসি সিস্টেমের আওতায় আসবে একটু বিস্তারিত বলবেন। ম্যানলেস, ক্যাশলেস, নন স্টপ ভাবে কিন্তু এই যে নতুন ইটিসি পদ্ধতিটি, এই সিস্টেমটির মূল যে বক্তব্য সেতু কর্তৃপক্ষ বলছে, এখানে গাড়িগুলো যে গাড়িগুলো রেজিস্টার থাকবে, সেই গাড়িগুলো সাধারণত যে পদ্ধতিতে টোল আদায় করা হয় ক্যাশের মাধ্যমে, সেটি আর করতে হবে না। এখানে যে সিস্টেমটি দেওয়া হয়েছে, এই সিস্টেমটির মাধ্যমে স্ক্যানিং এর মাধ্যমে খুব দ্রুত তারা কিন্তু এই জায়গা থেকে চলে যেতে পারবে। তারা খুব দ্রুত ভাবেই এই জায়গাটি তারা স্ক্যানিং এর মাধ্যমে পূর্ব রেজিস্টারকৃত যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো চলে যেতে পারবে। এই সিস্টেমটাকে যেটি বলছে যে এই সিস্টেমটি একটি আধুনিক এবং সর্বাধুনিক পদ্ধতি, তার জন্য এখানে দাঁড়াতে হবে না এবং দ্রুত সময়ের মধ্যে তারা এই সুবিধাটি ভোগ করতে পারবেন। এবং যেটি বলছে যে সিটি ব্যাংকের ট্যাপ নামক যে অ্যাপসটি আছে, এর মাধ্যমে প্রত্যেকটি গাড়িকে রেজিস্টার হতে হবে, রেজিস্ট্রেশন শেষ করার পরেই তারা কিন্তু এই সুবিধাটি ভোগ করবেন। আমরা সকাল থেকে এখানে আছি, 6টা থেকে আমরা লক্ষ্য করেছি যে এখন পর্যন্ত একটা গাড়িকেও আমরা এই লেনটি ব্যবহার করে যেতে দেখিনি। মাওয়া প্রান্ত দিয়ে সেতু কর্তৃপক্ষ যেটি বলছে যে রেজিস্ট্রেশনের যে পদ্ধতিটির সঙ্গে এখন পর্যন্ত জনসাধারণের খুব বেশি একটি সচেতনতা নেই বা পরিচয় নেই বলে হয়তোবা এই এখন পর্যন্ত রেজিস্ট্রেশনের সংখ্যাটি কম, যে কারণে আমরা সকাল থেকে লক্ষ্য করেছি যে এখন পর্যন্ত কোনো গাড়ি আমরা এই লেনটি ব্যবহার করতে দেখিনি। তবে সেতু কর্তৃপক্ষের এই সেতু ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত যে সকল যানবাহনগুলো রয়েছে তাদেরকে আমরা দেখেছি নির্বিঘ্নে তারা কিন্তু এই রেজিস্টারটা শেষ করার পরে তারা এই লেনটি ব্যবহার করে খুব দ্রুত এগিয়ে দিক দিয়ে সেতু পার হয়ে গেছেন। আর আমরা কথা বলেছিলাম সেতু কর্তৃপক্ষের সঙ্গে, তারা যেটি বলেছেন যে সমস্ত দিক থেকেও তারা একেবারে সম্পূর্ণ হয়নি এখন পর্যন্ত এই লেনটি ব্যবহারের জন্য, কিছু ত্রুটি রয়েছে। তবে আগামী 1 অক্টোবরের মধ্যে সম্পূর্ণভাবে এই ত্রুটিগুলো সামঞ্জস্যভাবে শেষ করে তারা নিশ্চিতভাবে বলছে যে এটি ব্যবহারে আরও অনেক বেশি মানুষ জানতে পারবেন, যাত্রীদের জন্য সুবিধার জন্য আরও অনেক বেশি করে এই সুবিধাটি ভোগ করতে পারবেন। এই মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে, সেতু প্রান্ত থেকে এই ছিল ইটিসি এই সিস্টেমটি সম্পর্কে আমার কাছে সর্বশেষ। পদ্মা সেতুতে টোল আদায়ে আধুনিক ইটিসি সিস্টেম চালু হয়েছে, এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী জিতু রায়। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্স। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।